আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম মানুষেরই একটা অভ্যাস আছে। হাতে যদি কোনো কারণবশত একটা টাকা আসে, তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবেই চলে যান ব্যাংকে এবং করে ফেলেন একটা এফডি। এবং এখানেই কিন্তু হয়ে যায় একটা বড় ভুল। কেননা ফিক্সড ডিপোজিট ছাড়াও আমাদের কিন্তু অনেক অপশান আছে ইনভেস্ট করার জন্য, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য, যেগুলোতে সেফটি অনেক বেশি ফিক্সড ডিপোজিটের থেকে, তার সাথে সাথে ইন্টারেস্ট রেটও কিন্তু অনেক বেশি। ঠিক যেরকম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ঠিক একই রকমভাবে অনেক ব্যক্তি আছেন যাদের হাতে টাকা আসলেই প্রথমে তারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেন। কিন্তু সেখানেও একটা জিনিসের ভুল হয়ে যায় যে অনেক ব্যক্তিরই হয়তো দেখা যাবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টই করা উচিত না বিভিন্ন কারণে। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব ফিক্সড ডিপোজিট আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দুটোর মধ্যে পার্থক্য কী কী আছে এবং আপনার ক্ষেত্রে কোন ইনভেস্টমেন্টটা সঠিক হবে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি আমরা দেখি যে ফিক্সড ডিপোজিট আর আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এই দুটোর ক্ষেত্রে যদি আমরা ইন্টারেস্ট রেট দেখি, তাহলে দেখতে পাবো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আমাদের 8.2% ইন্টারেস্ট দেয়। আর আমরা যদি মোটামুটি রকমভাবে দেখি যে বড় বড় ব্যাঙ্কগুলো যেগুলো রয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, এইচডিএফসি, এরা ন্যাচারালি দেখা যায় যে 7 to 7.5% সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট দিয়ে থাকে। কিন্তু স্মল ফিনান্স ব্যাঙ্ক যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা 8 to 9% একটা ইন্টারেস্ট রেট কিন্তু দেখতে পাই। এবার স্মল ফিনান্স ব্যাংকের কথা আসলেই আমাদের স্বাভাবিকভাবে আসে, ম্যাক্সিমাম মানুষেরই মনে হয় যে এখানে ইনভেস্ট করা ঠিক হবে না, ঠিক হবে কি হবে না। কেননা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্মল ফিনান্স ব্যাংক যে কোনো দিন উঠে যেতে পারে, তাই এই ধরনের একটা মানসিকতা মানুষের মধ্যে থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছিও নিউজে। সুতরাং এই একটা জিনিসের হিসাব করলেই কিন্তু আমাদের হবে না যে ইন্টারেস্ট রেট কত আছে, তার উপরই ডিপেন্ড করে আমাদের ইনভেস্টমেন্ট করলে হবে না। আমরা পরের পয়েন্টগুলো দেখে আমরা ফাইনাল ডিসিশনে এসে পৌঁছবো কোথায় আমরা ইনভেস্ট করব। আমরা যদি ট্যাক্সের ইমপ্লিকেশান দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ডিডাকশান আছে, সেটা আমরা 80C সেকশানে আমরা কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের জন্য পেয়ে থাকি। এছাড়াও আমরা এফডির ক্ষেত্রে অবশ্যই আমরা ট্যাক্সের 80Cর বেনিফিট যেটা আছে সেটা পাই, কিন্তু ট্যাক্স সেভিংস যে এফডিগুলো আছে তার মধ্যে আমাদের ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট অনেকটাই কম হয়। এইবার আমরা এছাড়াও দেখতে পাই যে 80TTBতে আমরা কিন্তু 50,000 টাকা পর্যন্ত আমরা এফডি এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দুটোর ক্ষেত্রেই আমরা এই বেনিফিট পাই। এছাড়াও আমরা যদি টিডিএস দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যদি আমাদের 1,00,000 টাকার উপর আমাদের যে ইন্টারেস্টের ভ্যালু যায়, তাহলে আমাদের ফর্ম 121 জমা করতে হয়। এই বছর থেকে নতুন নিয়ম হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এটা কিন্তু বোথ এফডি আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দুটোর ক্ষেত্রেই লাগে। তাহলে কিন্তু আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে 80Cর যে ডিডাকশান পাওয়া যায়, এটা ছাড়া বাকি দুটো কিন্তু যে নিয়ম আছে দুটোর ক্ষেত্রেই সেম রয়েছে। এরপরে যদি আমরা আসি প্রিম্যাচিউর উইথড্রলের ক্ষেত্রে, তাহলে আমরা দেখি যে কী নিয়ম রয়েছে। এক্ষেত্রে আমরা যদি দেখি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে আমরা কিন্তু 1 বছরের আগে আমরা উইথড্র করতে পারবো না, এবং 1 বছর পরে যদি আমরা উইথড্র করি, সেক্ষেত্রেও কিন্তু 1.5%-এর মতন আমাদের কাছ থেকে কাটা হতে পারে। এটা 1% থেকে 1.5% সময় অনুযায়ী ডিপেন্ড করে। কিন্তু এফডির ক্ষেত্রে আমরা যদি দেখি যে জেনারেলি এটা অ্যালাউ করা হয়, আমরা যদি প্রিম্যাচিওর ক্লোজার করতে চাই জেনারেলি আমাদের অ্যালাউ করে দেয়, এবং আমাদের যে পেনাল্টি হয় সেটা 0.5% থেকে 1% মতন হতে পারে, এর বেশি কিন্তু আমাদের যে প্রিম্যাচুর উইথড্রলের যে পেনাল্টি হয় সেটা কিন্তু থাকে না। এইবার আমরা যদি দুটোকে পাশাপাশি রেখে দেখি, তাহলে আমাদের কি জিনিস পাচ্ছি। প্রথমত ইন্টারেস্ট রেট যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের 8.2% আমরা দেখতে পাই, কিন্তু আমরা ব্যাংকে যদি এফডি দেখি সেক্ষেত্রে আমরা 7 থেকে 8.25%, এবং কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু 8.5%ও স্মল ফিনান্স ব্যাংকের ক্ষেত্রে উঠে যায়। এবার আমরা স্মল ফিনান্স ব্যাংকে করব কি করব না সেটা আমরা পরে আসছি, কিন্তু আপাতত বোঝার জন্য বুঝে রাখছি যে স্মল ফিনান্স ব্যাংকে কিন্তু 8.5% পর্যন্তও পাই। এবার যদি সেফটির দিকে দেখি, তাহলে কিন্তু আমরা দেখি যে গভর্নমেন্ট ব্যাংক স্কিম, এটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এবং আমাদের যেটা ফিক্সড ডিপোজিট সেটাও যদি আমরা ব্যাংকে করি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম যদি আমরা গভর্নমেন্ট ব্যাংকেও করি, সেক্ষেত্রে একটা সিকিউরিটি কিন্তু আমাদের অবশ্যই থাকে। এছাড়া ডিআইজিসিজির একটা কিন্তু ইন্স্যুরেন্স আমাদের থাকে 5,00,000 টাকা পর্যন্ত। কিন্তু বলতে গেলে যে জিনিসটা যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 100%
আমাদের কিন্তু সিকিওর। এবার যদি 10 ইয়ার দেখি, আমাদের 10 ইয়ার কিন্তু 5 বছরের 10 ইয়ার, এর আগে আমরা উইথড্র করতে পারবো না। যদি প্রিম্যাচিওর করি সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা টাকা কাটবে। আর এফডির ক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবল, আমরা 7 দিন থেকে 10 বছর পর্যন্ত আমরা আমাদের প্রয়োজন মতন আমরা বেছে নিতে পারবো কোন সময়ের জন্য আমরা এফডি করতে চাই। এবার পে আউট যদি ফ্রিকোয়েন্সি দেখি, সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আমরা দেখি যে প্রতি 3 মাসে আমাদের একটা পে আউট দেয়। এই একই ক্ষেত্রে আমরা যদি এফডির ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা কী ধরনের অপশান চুজ করছি তার উপর ডিপেন্ড করে। টিপিক্যালি দেখা যায় যে প্রতি মাসে আমরা নিতে পারি, কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা কোয়ার্টারলি নিতে পারি, আবার আমরা কোনো কিছু নাও নিতে পারি, অর্থাৎ আমাদের এফডির সাথে সেটা জমতে থাকবে। সুতরাং কম্পাউন্ডিং হওয়ারও কিন্তু একটা সুযোগ থাকে। এবার ইনভেস্টমেন্টের যদি আপার লিমিট দেখি, সেক্ষেত্রে দেখতে পারি যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আমরা 30 লাখ টাকা পর্যন্তই কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি, এর উপরে আমরা ইনভেস্ট করতে পারি না। কিন্তু উল্টো দিকে আমরা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করলে কোনো ধরনের কোনো লিমিট নেই, আমরা যত ইচ্ছা ইনভেস্ট করতে পারি। ট্যাক্সেশন 80সির বেনিফিট আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে পাই, কিন্তু এফডিতে সব এফডিতে আমরা পাই না, কিছু এফডির ক্ষেত্রে আমরা পাই। 80 টিটিবির যেটা বেনিফিট সেটা কিন্তু আমরা সব জায়গাতেই পাই, কিন্তু 80সির বেনিফিট সবসময় আমরা এফডিতে পাই না। প্রিম্যাচিওরের কথা আমরা আগেই বলেছি, আগে আলোচনা করেছি, 1 বছর পরে আমরা প্রিম্যাচিওর করতে পারি, 1.5 থেকে 2% মতন আমাদের কাটে। এক্ষেত্রে জেনারেলি আমাদের 0.5% থেকে 1% আমাদের কাটতে পারে। তাই মানে আমাদের পুরো জিনিসটা দেখা হয়ে গেল যে এবার আমরা দেখব এই দুটোর মধ্যে কোনটা আমাদের জন্য বেটার হচ্ছে। এবার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যদি দেখি, তাহলে কিন্তু আমাদের বেস্ট গ্যারান্টেড রিটার্ন দেয় সিনিয়র সিটিজেনদের জন্য। উল্টো দিকে ব্যাংক যদি দেখি, আমাদের 7 to 7.2% মতন দেয়, কোনো ক্ষেত্রে আমাদের 8.2% চলে যায়। কিছু স্মল ব্যাংক আছে, স্মল ফিনান্স ব্যাংক, আমাদের 8.5% পর্যন্ত দিতে পারে, 9% পর্যন্তও আমাদের রেট অফ ইন্টারেস্ট দিতে পারে। এবার আমরা যদি এর ভার্ডিক্ট দেখি যে কোন ক্ষেত্রে আমাদের এটা করা উচিত, তা আমাদের কিন্তু যদি আমরা পিওরলি যদি দেখি যে আমরা গ্যারান্টি দেখি এবং হাই ইন্টারেস্ট দেখি, এবং আমরা যদি স্মল ফিনান্স ব্যাংকের দিকে যেতে না চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা ইনভেস্ট করব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। নো ডাউট আমরা সিকিউরিটিও চাইছি, তার সাথে সাথে যে আমাদের রেট অফ ইন্টারেস্ট সেটাকেও হাই চাইছি। কিন্তু উল্টো দিকে যে আমরা যদি দেখি যে আমরা লিকুইডিটি চাই, সেক্ষেত্রে কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আমাদের জন্য অতটা ভালো হবে না। যে আমাদের যখন তখন দেখা যাবে যে একটা এমার্জেন্সি ফান্ডের জন্য আমাদের একটা টাকার দরকার পড়ছে, বা যখন তখন আমার সামনে মেয়ের বিয়ে রয়েছে, ছেলের বিয়ে রয়েছে, তার জন্য টাকার দরকার, সেক্ষেত্রে কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এফডি কিন্তু আমাদের এক্ষেত্রে অনেকটাই আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, কেননা এফডিতে যদি আমরা ইনভেস্ট করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এফডিতে ছোট টুকরোতেও আমরা অনেক ইনভেস্ট করতে পারবো। এটা আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও পারবো, কিন্তু এফডিতে করা আরোটা ইজি। এর সাথে সাথে আমাদের যে পেনাল্টি আছে, সেই পেনাল্টিটাও কম কাটবে। এর জন্য আমরা যদি ফ্লেক্সিবিলিটি চাই অথবা আমাদের যদি লিকুইডিটি চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এফডি বেছে নিতে হবে। এবার চলে আসি যে আমাদের যদি ইনভেস্টমেন্ট লিমিটের কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে কী হবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আমাদের 30 লাখ টাকা পর্যন্ত আমাদের একটা ইনভেস্টমেন্ট লিমিট রয়েছে, কিন্তু এফডির ক্ষেত্রে কোনো ধরনের কোনো লিমিট নেই, আমরা যত ইচ্ছা তত ইনভেস্ট করতে পারবো। সুতরাং আপনার যদি কোনো লিমিটেশনের ব্যাপার না থাকে, সেক্ষেত্রে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করার পর বাকি অংশ আপনি কিন্তু এফডিতে ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে এইভাবে ইনভেস্ট করতে পারেন। এবার তাহলে ফাইনাল ভার্ডিক্টে চলে আসি, এই দুজনের মধ্যে কম্পিটিশানে কে জিতছে। আরও ভালোভাবে বলতে গেলে কার ক্ষেত্রে কে জিতছে, কেননা একজনের প্রয়োজনীয়তা এক রকম। তা আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং আপনি যদি একটা গ্যারান্টি চান, এবং প্রতি 3 মাস অন্তর আপনার হাতে যদি টাকা আসে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, ম্যাক্সিমাম সেফটি গভর্নমেন্ট ব্যাক থাকবে, এছাড়াও আপনার লকিং পিরিয়ড 5 বছর যদি থাকে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনার টোটাল ইনভেস্টমেন্ট 30 লাখ টাকার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করুন। আর একবার বলছি, আপনার গ্যারান্টেড ইনকাম, ম্যাক্সিমাম সেফটি, গভর্নমেন্ট ব্যাংক, এছাড়া লকিং পিরিয়ড 5 বছর থাকবে, কোনো অসুবিধা নেই, এর মধ্যে আপনার টাকার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 30 লাখের মধ্যে। এক্ষেত্রে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করুন। তাহলে কোন ক্ষেত্রে আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করব না, কোন ক্ষেত্রে আমাদের এফডি চুজ করা উচিত। আপনি যদি ফ্লেক্সিবিলিটি চান, অর্থাৎ আপনি যে কোনো সময় উইথড্র করে নিতে পারেন, এছাড়াও আপনার এমার্জেন্সির সময় যে কোনো মুহূর্তে টাকা প্রয়োজন পড়তে পারে, এরকম যদি আপনার মনে হয় যে সামনে কোনো কাজ আছে, আপনার বাড়ির কাজ করাবেন অথবা কারোর বিয়ে রয়েছে, যাই হোক না কেন, আপনার শরীর খারাপের জন্য কোনো এমার্জেন্সি ফান্ড আপনার হাতে নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু এফডি চুজ করবেন।
এছাড়াও আপনি যদি 30 লাখ টাকা আপনার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট হয়ে গেছে, তারপরের অংশ যেটা সেটা আপনি এফডিতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। এছাড়া এফডি বলতে আপনি কিন্তু এনএসসিতেও ইনভেস্ট করতে পারেন বা অন্য কোথাও ইনভেস্ট করতে পারেন। এফডিতে কিছু অংশ অবশ্যই করবেন, কেননা ওটা এমার্জেন্সি ফান্ড যদি রাখেন তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা। এবার যদি আমরা দেখি স্মার্ট ইনভেস্টমেন্ট কোনটা হবে, এবার সবসময় কিন্তু এইভাবে হয় না যে আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করবো না এফডিতে ইনভেস্ট করবো। তা যদি আমরা স্মার্ট ইনভেস্টমেন্টের কথা বলি, আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে কিন্তু আপনার যদি 30 লাখ টাকা পর্যন্তই দেখা গেল আপনার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা, সেক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে আপনি 60 to 70% অথবা 70 to 80% আপ টু 80% ম্যাক্সিমাম আপনি কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে পারেন। বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনি কিন্তু এফডিতে ইনভেস্ট করুন। সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে একটা লিকুইডিটিও থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, এমার্জেন্সি ফান্ডের জন্য একটা টাকা আপনার কাছে থাকবে এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে একটা ভালো ইন্টারেস্টও আপনি পাবেন। আর আপনার যদি ইনভেস্টমেন্টের পরিমাণ 30 লাখের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে তো কোনো কথা নেই, আপনি চাইলে ডাইরেক্টলি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে পারেন, আর রেস্ট অফ দ্য মানি যেটা রয়েছে সেটা আপনি এফডিতে ইনভেস্ট করতে পারেন। আশা করি ভিডিওটা থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। আর কোন ধরনের ভিডিও দেখতে আপনারা আগ্রহী কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।